কিন্তু বাংলাদেশ মোহাম্মদ ইউনূসের সরকার কিন্তু একটা প্ল্যান করছে। তারা বলছে যে ফারাক্কা থেকে যদি আমরা ডিস্টেন্স দেখি, বাংলাদেশের ডিস্টেন্স হচ্ছে 17 কিলোমিটার থেকে 18 কিলোমিটার। তাহলে তাদের যদি আরেকটা বাঁধ দিতে হয়, মানে আমরা তো জানি বাঁধের কনসেপ্ট হচ্ছে উপরে, তারপরে নিচে, তারপরে আবার যদি একটা বাঁধ দিতে হয় তাহলে পরে সেটা কিন্তু 17 থেকে 18 কিলোমিটার দূরে গিয়ে দিতে হবে। আর 17 থেকে 18 কিলোমিটার দূরে যদি বাংলাদেশ বাঁধ দেয়, তার খরচা আমার মনে হয় বাংলাদেশের পরিস্থিতিতে এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের টিমের জানা নেই। নমস্কার বন্ধুরা, বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। মোহাম্মদ ইউনূস বলছে যে ফারাক্কার বাঁধের মতন ঠিক আরেকটি বাঁধ তারা তৈরি করবে বাংলাদেশ। কারণ ফারাক্কা জল ছাড়লেই কিন্তু মোটামুটি বাংলাদেশে বন্যা হয়ে যায় রাজশাহী শুদ্ধ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। কিন্তু এই প্রবলেম কি বাংলাদেশের একার? না, বাংলাদেশ যেটা বলছে, বাংলাদেশ হয়তো আইডিয়াই নেই যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে খরচা কতটা বেশি হতে পারে। আপনারা কে কি বলছেন ভিডিওটি পুরোপুরি দেখুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন, ফারাক্কা মুর্শিদাবাদ এবং মালদা জেলার মাঝখানে ঐতিহাসিক একটি ব্রিজ। ব্রিজটি ঐতিহাসিক এই কারণেও, কারণ এই ব্রিজের চিন্তা ভাবনা কিন্তু করেছিল ব্রিটিশরা। কেন এই ব্রিজের চিন্তা ভাবনা করেছিল ব্রিটিশরা? কারণ গঙ্গা এবং পদ্মা নয়, গঙ্গা এবং হুগলিতে প্রচুর পরিমাণে কিন্তু পলি পড়ে যাচ্ছিল। মানে কলকাতা বন্দর, যেসব খিদিরপুর ডক আমরা দেখি, যেসব হাওড়া ব্রিজের আশেপাশে যেসব বন্দরগুলো দেখি আমরা, বা হুগলি রিভারের যেসব বন্দরগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু পলি জমছে। এবং এই পলি জমার জন্য কলকাতা শহর যখন ভারতবর্ষের রাজধানী ছিল এবং পরেও মোটামুটি বলা যেতে পারে নর্থ ইস্টের দরজা ছিল কলকাতা, এবং এই কলকাতা দিয়ে জলপথে যখন আসতে পারছিল না নোঙ্গরগুলো বা বড় বড় জাহাজগুলো ব্রিটিশদের, তখন তারা একটা পরিকল্পনা করে যে এই যে ফারাক্কাতে গঙ্গা রয়েছে, এখানে যদি আমরা একটা বাঁধ তৈরি করি তাহলে পরে এই জল আমরা কিন্তু বাইপাস করাতে পারবো হুগলি, ভাগীরথী এবং অনেকগুলো ছোট ছোট প্রায় 60 মতন ক্যানালের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। যেই মুহূর্তে হুগলির দিকে আমরা জলটা ট্রান্সফার করব, তাহলে হুগলিতে যেখানে পলি পড়ছে সেই জায়গাটা রিকভার হবে এবং সেখান দিয়ে জাহাজ চলাচল করতে পারবে। উদ্দেশ্য ছিল এটা, কারণ তখন কিন্তু মাথায় ছিল না যে এখানে জল বাড়লে বা এই 109টা যে লক গেট রয়েছে, কোনো একটা বেশি বা কম খুলে দিলে পরে সেটার পরিস্থিতি বাংলাদেশের দিকে চলে যেতে পারে। তখন তো ছিল যে বঙ্গকে কিভাবে বাণিজ্যে রূপান্তরিত করা যায়। সেইভাবেই 1851 থেকে কিন্তু শুরু হলো সমীক্ষা। সে বিশাল বড় সমীক্ষা। সে সমীক্ষা চলতে চলতে 1946 সালে এই সমীক্ষা শেষ হয় এবং তারপরে শুরু হয় কে করবে এত বড় প্রজেক্ট। মোটামুটি 1 মিলিয়ন রুপিস সোভিয়েতের সাথে, মানে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে $1 মিলিয়ন দিয়ে এই ব্রিজ তৈরি হয় এবং এগিয়ে আসে হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি, মানে HCC, এবং তারা এই ব্রিজটি বানিয়ে একটা ইতিহাস গড়ে দেয়। এবং হ্যাঁ, সত্যি কথাই, যখন প্রথম দিকে ব্রিজটি তৈরি হয় এবং তারপরে যখন জল বাইপাস করানো হয় হুগলি রিভার এবং গঙ্গার দিকে, ভাগীরথীর দিকে, তখন কিন্তু কলকাতাতে এবং বিভিন্ন ডক অঞ্চলে কিন্তু সত্যি কথাই কোনো অসুবিধা হচ্ছিল না, জল বাইপাস করছিল। কিন্তু যখন স্বাধীনতা শেষ হয়, তারপরে সমস্যাটা দাঁড়ালো হচ্ছে যখন বঙ্গবন্ধু 1971-এর পরে তারা এই ফারাক্কা জল বন্টন নিয়ে একটি মৌন সাইন করে যে গ্রীষ্মকালে এই দিকের লক গেট খোলা থাকবে এবং বর্ষাকালে এই দিকের লক গেট খোলা থাকবে, না হলে বাংলাদেশের পরিস্থিতি অসুবিধা হবে। বঙ্গবন্ধুর মৃত্যুর পরে এটা নিয়ে কারো মধ্যেই কিন্তু কোনো আর সদিচ্ছা দেখা যায়। এই ফারাক্কা ব্যারেজ রয়ে গেল অথই জলে বাংলাদেশের ক্ষেত্রে। আর বারবার তারা বলে ভারত জল ছেড়ে দিচ্ছে। আমরাও
কিন্তু অনেক সময় ইয়ার্কি মেরে বলি, ফারাক্কার সবগুলো লক গেট খুলে দিলে বাংলাদেশ ভেসে যাবে, কিন্তু ঘটনাটা কিন্তু পুরো সত্যি নয়। ফারাক্কা ব্যারেজে যদি লক গেট খোলা যায়, খালি বাংলাদেশ নয়, বিহারেরও বিস্তীর্ণ অঞ্চল ভেসে যাবে। কারণ এই ফারাক্কার জন্য কিন্তু সমস্যায় পড়ে বিহারও। তো বিহার এবং বাংলার এই যে জায়গাটা, একটা সময় কথা ছিল যে যখন গ্রীষ্মকালে লক গেট থেকে কিছু পরিমাণ জল ছাড়া হবে, যাতে সেটার বিস্তীর্ণ ক্ষেত যেটা রয়েছে সেখানে সেটা জল হিসাবে কাজে দেবে, কিন্তু সেটা হয়নি। এবং তার জন্য খরাটা সেই সব এরিয়াতে প্রচুর হচ্ছে। আবার যখন জলের দরকার নেই, বর্ষাকালে তখন বন্যা লেগেই আছে। মালদাতে তো আমরা জানি অহরহ বন্যা হচ্ছেই। তাহলে পরে এই পরিস্থিতিতে ভারত সরকার এই মুহূর্তে কিছু করার পরিস্থিতিতে নেই, কারণ আমরা ফারাক্কা ব্রিজ নিয়ে যথেষ্ট খুশি। কিন্তু বাংলাদেশ, মোহাম্মদ ইউনূসের সরকার কিন্তু একটা প্ল্যান করছে। তারা বলছে যে ফারাক্কা থেকে যদি আমরা ডিস্টেন্স দেখি, বাংলাদেশের ডিস্টেন্স হচ্ছে 17 কিলোমিটার থেকে 18 কিলোমিটার। তাহলে তাদের যদি আরেকটা বাঁধ দিতে হয়, মানে আমরা তো জানি বাঁধের কনসেপ্ট হচ্ছে উপরে, তারপরে নিচে, তারপরে আবার যদি একটা বাঁধ দিতে হয়, তাহলে পরে সেটা কিন্তু 17 থেকে 18 কিলোমিটার দূরে গিয়ে দিতে হবে। আর 17 থেকে 18 কিলোমিটার দূরে যদি বাংলাদেশ বাঁধ দেয়, তার খরচা আমার মনে হয় বাংলাদেশের পরিস্থিতিতে এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের টিমের জানা নেই। কারণ 1971ও নয়, মানে যখন এই ব্রিজ তৈরি হয়েছিল 1975-এ, তখন যদি আমরা দেখি খরচাটা কিন্তু $1 মিলিয়ন সোভিয়েত ডলারের হয়েছিল। আর আজকের ডেটে এই খরচা কতটা হবে? অনেকে বলছে চায়না হেল্প করবে। বাংলাদেশ যখন ইউএসের প্রভাব রয়েছিল জো বাইডেনের সময়, তাহলে চায়না হঠাৎ করে এসে কেন হেল্প করবে? আবার এটাও হতে পারে যে যেহেতু ট্রাম্প চলে এসছে, ট্রাম্পের একটা আলাদা নীতি, সেক্ষেত্রে চায়না হেল্প করতেই পারে। হেল্প ছাড়া এই বাঁধ কিন্তু দেওয়া সম্ভবই নয়। আপাতত কোন পরিস্থিতিতে এই জল যায় সেটা বাংলাদেশ থেকে যারা দেখছো এবং যারা ভারত থেকে দেখছো কমেন্ট করতে ভুলবে না। কারণ বন্যা হলে পরে বা একটু বেশি বৃষ্টি হলে, ফারাক্কা ব্যারেজের জল খুললে পরে মালদা, মুর্শিদাবাদ, বিহারের অসংখ্য মানুষের এবং রাজশাহী সংলগ্ন মানুষের কিন্তু এটা কিন্তু নিত্য নূতন ঘটনা নয়, তারা বন্যায় পড়ে। তোমরা কিভাবে বিকল্প খুঁজছো কমেন্ট বক্সে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।